এই দেয়ালের মধ্যে আঙ্গুল দিতেই সেটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। মেয়েটা তাই দেয়ালের মধ্যে তার হাত ঢুকিয়ে দেয়, কিন্তু তারপরেই তার হাত দেয়ালের ভেতর আটকে যায়। সেই দেয়াল থেকে টানতে শুরু করে আর ধীরে ধীরে শক্ত হতে থাকে। একসময় ভয়ানক ভাবে তার শরীরের অর্ধেক অংশ বাইরের দিকে ছিটকে পড়ে যায় আর অর্ধেক অংশ রয়ে যায় দেয়ালের ভেতরে। তারা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ দেয়াল নয়। ঘটনাটা শুরু হয়েছিল এক স্বাভাবিক সকাল থেকে। লুইস আর টম নামের একটা কাপল সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের দরজার বাইরে এক অদ্ভুত দেয়াল দাঁড়িয়ে আছে। সেটা খুবই অদ্ভুত। শুধু দেয়াল নয়, তাদের ঘরের জানালা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই দেয়াল দিয়ে আটকানো। এমনকি ঘরের বাইরের ক্যামেরা থেকেও কিচ্ছু দেখাই যাচ্ছে না। এমনকি তাদের মোবাইলের নেটওয়ার্ক থেকে শুরু করে ওয়াইফাই কোনোটাই কাজ করছে না। টম সেই দেয়াল ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তাই লুইস ড্রয়ার থেকে একটা ড্রিল মেশিন হাতে নেয়। সেটা দিয়েও ওই কালো দেয়ালে ফুটো করার চেষ্টা করে, কিন্তু সেখানে ফুটো তো দূরের কথা, সামান্য আঁচড় পর্যন্ত আসে না। তাই ঘরের অন্যান্য দেয়াল চেক করে তারা বুঝতে পারে ঘরের বাইরের দিকে দেয়ালগুলো এই অদ্ভুত দেয়াল দিয়ে একদম মুড়িয়ে দেওয়া হয়েছে। তখন তারা তাদের পাশের ফ্ল্যাট থেকে কিছু আওয়াজ শুনতে পায় আর তারা বুঝতে পারে ভেতরের দেয়ালগুলোর মধ্যে কোনো সমস্যা হয়নি। তাই তারা ড্রিল মেশিন দিয়ে সেখানে একটা ফুটো করে আর পাশের ফ্ল্যাটের কাপলদের সাথে কথা বলে। ওদিক থেকে তারাও জানায় যে তাদেরও ঠিক একই অবস্থা। এবার তাদেরকে একসাথে হয়ে কাজ করতে হবে। তাই লুইস তার ঘরে থাকা একটা শক্ত জিনিস দিয়ে সেই দেয়াল ভাঙতে শুরু করে। মূলত তাদের এই বিল্ডিংটা অনেক পুরনো, খুব দুর্বল হয়ে গেছে, তাই সহজেই দেয়ালগুলো ভেঙে ফেলা যায়। আর দুজনে অনেকক্ষণ ধরে ভাঙতে ভাঙতে তাদের পাশের ফ্ল্যাটে গিয়ে পৌঁছায়। ওখানে অ্যানি নামের তাদের প্রতিবেশী মেয়েটাকে তার বয়ফ্রেন্ড মারধর করছে, কারণ এই দেয়াল নিয়ে নাকি তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। সেই জন্য টম রেগে অ্যানির বয়ফ্রেন্ডের সাথে প্রথমে ঝামেলা করে, তারপর তার হাত দুটো বেঁধে ফেলে। কিন্তু সে জানায় সে শান্ত থাকবে যদি তাকে খুলে দেওয়া হয়। তখন সবকিছু স্বাভাবিক হওয়ার পর লুইস তাদেরকে বোঝায় যে এই বাড়িটা খুবই পুরনো। এই বাড়ির বেসমেন্ট থেকে বাইরে যাওয়ার একটা রাস্তা থাকার কথা, যেটা মাটির নিচ দিয়ে গিয়েছে। আর এখন তারা 3 নম্বর ফ্লোরে আছে। তারা এটাও জানতে পারে যে এই বিল্ডিং এর ফ্লোরগুলো আসলে কনক্রিটের নয়, বরং মজবুত কাঠের তৈরি, যার কারণে তারা খুব সহজেই নিচে নামার একটা রাস্তা করে ফেলে। সেখানে নিচে যাওয়ার পর সেখানে প্রত্যেকেই 2 দাদা নাতনির সাথে তাদের পরিচয় হয়। সেখানে মেয়েটার নাম লিজা। তার মোবাইলেও সকাল থেকে কোনো প্রকার সিগন্যাল পাচ্ছে না। তখন তারা চিন্তা করে হয়তোবা বাড়ির মালিক এই বিষয়ে কিছু জানে। আর যেহেতু এই ফ্ল্যাটের পাশেই ফ্ল্যাটেই বাড়িওয়ালা থাকে, তাই আবারও দেয়াল ভাঙতে শুরু করে। কিন্তু বাড়িওয়ালার ফ্ল্যাটে ঢোকার পর ওখানে তারা তার লাশ পড়ে থাকতে দেখে। তার হাত দুটো কেটে ফেলা হয়েছে, কিন্তু এই কাজ কে করবে? এবার তারা নিচের ফ্লোরে যাওয়ার জন্য আবারও সেখানে জায়গা বানাতে শুরু করে আর সোজা সবাই নিচের ফ্ল্যাটে চলে আসে। সেখানে ইউরি নামের একটা লোকের সাথে তাদের পরিচয় হয়। সেও ঠিক একই ঝামেলায় পড়ে আছে, তবে এখানে সে একা নয়, আরো একটা লোক সেখানে পড়ে আছে। ইউরি জানায় সে নাকি তার বন্ধু, সে এই ঝামেলা সহ্য করতে না পেরে ব্রেইন স্ট্রোক করেছে। তবে সেখানে লিজা কিছু কাপড়ের মধ্যে একটা অদ্ভুত নকশা দেখতে পায়। নকশাগুলো কিছুটা সেই দেয়ালের ব্লকসগুলোর মতো ডিজাইন করা হয়েছে। তবে বলতে বলতেই ইউরি তার হাত থেকে সেটা নিয়ে নেয় আর বিরক্তির সাথে বলে সেই সকাল থেকেই কাগজের মধ্যে নাকি তার বন্ধু এই ঝামেলা সলভ করছিল, যেখানে অতিরিক্ত স্ট্রেস নিয়েই তার এই অবস্থা হয়েছে। অপরদিকে বাকিরা ফ্লোরে আবারও গর্ত করতে শুরু করেছে আর ফাইনালি তারা বেসমেন্টে গিয়ে পৌঁছে যায়। তবে তাদের মধ্যে সেই বৃদ্ধ লোকটা নিচে নামতে গিয়ে খুবই গুরুতর আঘাত পেয়ে বসে, যার কারণে লোকটা সেখানেই মারা যায়। কিন্তু থেমে থাকলে চলবে না। বাকিরা এক এক করে খোঁজাখুঁজি করতে করতে ফাইনালি তারা বাইরে বের হওয়ার একটা দরজা খুঁজে পায়। তারা চিন্তা করে তারা এখন প্রায় মাটির 8 ফুট নিচে আছে। যদি দেয়াল হয়ে থাকে তাহলে সেটা মাটির উপরেই থাকবে, তাই না? তাই তারা দরজাটা খুলতে শুরু করে, কিন্তু দরজা খুলতেই তারা সেখানেও একই দৃশ্য দেখতে পায়, সেই একই দেয়াল। তাই তাদের কাছে আর কিছুই করার রইল না। তারা আবারও উপরে উঠে যায়। উপরে ইউরির সেই মৃত বন্ধুর রুমে গিয়ে তারা খোঁজাখুঁজি করে। সেখানে লিজা আরো কিছু কাগজপত্র খুঁজে পায় আর সেখানে একটা কাগজে একদম অবিকল সেই দেয়ালের ডিজাইন আঁকা। আর সেখানে তার মনে হয় হয়তোবা লোকটা কোনো একটা সমাধান বের করেছিল। তাছাড়াও লিজা ওখানে ইউরির একটা কার্ড খুঁজে পায়, যেখানে সে জানতে পারে ইউরি একজন রিটায়ার্ড ন্যানো ডিফেন্স অফিসার। কোনো এক সময় ন্যানো টেকনোলজি নিয়ে সে অনেক কাজ করেছে। আর এখান থেকেই সে সন্দেহ করে যে দেওয়ালটা তাদের চারদিকে আটকে ফেলেছে সেটাও সম্ভবত ন্যানো টেকনোলজি দিয়েই তৈরি করা। তাছাড়াও আরো কিছু ইনফরমেশন থেকে তারা জানতে পারে তার সেই মৃত বন্ধু একজন প্রোগ্রামার ছিল। ওদিকে আবার টম খোঁজাখুঁজি করতে করতে একটা অদ্ভুত রুমে গিয়ে পৌঁছায়। এই রুমের মধ্যে একটা কম্পিউটার চলন্ত অবস্থায় আছে আর সেখানে পুরো বিল্ডিং এর সমস্ত সিকিউরিটি ক্যামেরার অ্যাক্সেসও আছে। এবার ইউরির উপর তাদের সন্দেহ হয়, এমনকি সিসিটিভিতেও তারা একসময় দেখতে পায় ইউরি সেই বন্ধু ব্রেইন স্ট্রোকে নয়, বরং ইউরির নিচে তাকে মেরে ফেলেছিল। তাই এই বিষয় নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে যখন ইউরির কাছে যায়, সে দেখে ইউরি ওখানকার সমস্ত কাগজপত্র জ্বালিয়ে দিচ্ছে আর লিজাকে
সে মেরে ফেলেছে। আর এই সবকিছুতে সন্দেহ এবার আরো গাঢ় হয়ে ওঠে। সেখানকার প্রত্যেকেই এবার ইউরির উপর আক্রমণ করে। অবশ্য ইউরি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাদের সবার সাথে সে পেরে ওঠে না। ইউরিকে তারা একটা জায়গায় বেঁধে রাখে। তারপর সেই ঘরে তার জ্বালিয়ে দেওয়া সেই কাগজপত্রগুলো আর অন্যান্য কিছু জিনিসপত্র জোগাড় করে। তারা বুঝতে পারে ইউরির এই প্রোগ্রামার বন্ধুটা হয়তোবা সবকিছু জেনে গিয়েছিল। সে হয়তো এই সমাধান বের করে ফেলেছিল যে কিভাবে এখান থেকে বের হতে হবে, তাই সে তাকে মেরে ফেলেছে। অপরদিকে তখন অ্যানি সেই সিসিটিভি ফুটেজগুলো চেক করতে করতে একসময় জানতে পারে তাদের সন্দেহটাই ঠিক। যে মৃত ছেলেটা এই ন্যানো টেকনোলজি কন্ট্রোল করার উপায় সে বের করেছিল। তাই এবার সবকিছু জানতে পেরে এবার টম তার সেই ল্যাপটপ নিয়ে বসে পড়ে। যে ওখানে খোঁজাখুঁজি করতে শুরু করে যে মৃত ছেলেটা কি সমাধান বের করেছিল। এক সময় সে একটা মোবাইল সফটওয়্যার খুঁজে পায়। আর ঠিক এইখান থেকেই সবকিছু টমের মাথায় আসতে শুরু করে। আসলে রেগুলার লাইফে টম নিজেও একজন প্রোগ্রামার, তবে এরকম জটিল বিষয় বোঝার ক্ষমতা তার ছিল না। কিন্তু সেই ছেলেটার রেখে যাওয়া প্রোগ্রাম ব্যবহার করে ওটাকে সে নিজের ফোনে স্টোর করে, আর সাথে সাথেই কন্ট্রোলটা তার ফোনে কানেক্ট হয়ে যায়। সে যখন তাদের দরজার সামনে এই সফটওয়্যারের ক্যামেরা তুলে ধরে, তখন সেখানে দরজায় কিছু ব্লক মার্ক করা দেখানো হচ্ছে। টম সেই অনুযায়ী কাজ করে। দেখা যায় সাথে সাথেই সেই দেয়ালটা একদম লিকুইডের মতো আচরণ করছে। তখন অ্যানি সাহস করে তার মধ্যে নিজের আঙ্গুল ঢুকিয়ে দেয়। তবে তার আঙ্গুলে সে হালকা একটা গরম অনুভব করে। সে বুঝতে পারে এর মধ্যে দিয়ে ওপারে যাওয়া যাবে। ওদিকে ইউরি তাদেরকে সাবধান করে এটা বিপজ্জনক হতে পারে, কিন্তু অ্যানি তার কোনো কথা শুনে না। সে নিজের হাত ঢুকিয়ে দেয়। তো তখনই সে বুঝতে পারে এর ভেতরে তার হাত আটকে গেছে। সে কোনোভাবেই বের করতে পারছে না। এমনকি সেই ন্যানোবট অ্যানির পায়ের সাথে তার নিজের শরীরকে টেনে নিচ্ছে। তখন তারা বুঝতে পারে এই ন্যানোবট আবারও আগের মতো সলিড হতে শুরু করেছে। আর দেখতে দেখতেই অ্যানির বডি সেখানে সম্পূর্ণ দুভাগে ভাগ হয়ে যায়, আর সে ওখানেই দুনিয়া ত্যাগ করে। তখন তারা বুঝতে পারে উপরে এই বাড়ির মালিকের সাথেও সম্ভবত এমনটাই হয়েছিল। এই জন্যই তার হাত দুটো তার বডির সাথে একদম ছিল না। তবে এখন এই বিষয়টা দেখতে পেরে অ্যানির বয়ফ্রেন্ড রেগে ইউরিকে একদম গুলি করে মেরে ফেলে। তারপর সে নিজেকেও শেষ করে দেয়। অর্থাৎ বেঁচে আছে শুধু টম আর লুইস। তারপর কথাবার্তা বলে বুঝতে পারে হয়তো তারা কোনো ভুল সিকুয়েন্সে এই অ্যাপটা ব্যবহার করেছে। এই জন্যই দেয়ালটা পুরোপুরি খোলেনি। তাই এবার লুইস এই সিসিটিভি ক্যামেরা আবারও চেক করতে শুরু করে, কারণ কেউ একজন সেখানেই দরজাটা খুলে ফেলেছিল। সরাসরি দেখা যায়নি, কিন্তু লাইটের ফ্লিকারিং দেখে বোঝা গিয়েছে। সেখানেই অনেকগুলো বিষয় অ্যানালাইজ করে তারা একটা সিকোয়েন্স তৈরি করে, আর ওই অনুযায়ী অ্যাপে বাটন চাপতেই শেষ দেয়ালটা খুলে যায়। দুজনে তাড়াহুড়ো করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, আর দেখতে পায় শুধু তাদের বাড়ি নয়, এখানে থাকা প্রত্যেকটা বিল্ডিং থেকে শুরু করে বাড়িঘর সবকিছুই এই ন্যানো টেকনোলজির কন্ট্রোলে চলে গেছে। সবাই এর মধ্যেই বন্দী হয়ে আছে। আর দুজনে আন্দাজ করে খুব সম্ভবত সরকারকে ব্ল্যাকমেইল করার জন্যই ইউরির মতো কিছু মানুষ এটাকে হাতিয়ার বানিয়ে কিছু মানুষকে বন্দী করেছে। কিন্তু এখানে তাদের আসলে কিছুই করার নেই।